আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টাডিজ 2.0 এর আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা রাইবোজোম নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা একটু রাইবোজোম সম্পর্কে হালকা কিছু জেনে নিই, তারপর আমরা আজকে সবচেয়ে রাইবোজোম নিয়ে আমাদের সবচেয়ে কনফিউশন যে প্রশ্নটা নিয়ে সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো রাইবোজোমটা হচ্ছে সকল যে কোনো কোষ, মানে সকল কোষের জন্য একটা অপরিহার্য অঙ্গাণু। আর এই রাইবোজোমের কাজটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, অর্থাৎ প্রোটিনের সাহায্যে এরা আমাদের জীবদেহকে সহায়তা করে থাকে। সকল জীব কোষের জন্য কোনো কিছু থাক বা না থাক, রাইবোজোম সকল কোষে তুমি পেয়ে থাকবে। তো এই রাইবোজোমটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে 70S রাইবোজোম আর একটা হচ্ছে 80S রাইবোজোম। কি কি? একটা হচ্ছে 70S রাইবোজোম আর একটা হচ্ছে 80S রাইবোজোম। তো এই 70S রাইবোজোমটা সাধারণত আদি কোষে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আদি কোষে। সাধারণত আদি কোষে পাওয়া যায়। আর এটা মূলত প্রকৃত কোষে পাওয়া যায়। তো এখন এই যে আমরা 70S টা পেলাম, আবার এই যে আমি যে রাইবোজোমটার কথা বলছি এটা আবার মূলত দুইটি এককে বিভক্ত, অর্থাৎ রাইবোজোমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বড় একক আর একটা হচ্ছে ছোট একক। এখন কোশ্চেনটা হলো, মানে বড় একক আর ছোট এককটা কি, আসলে এটা দ্বারা কি বোঝানো হয়? তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা রাইবোজোমের চিত্র আঁকার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। তো এইখানে আমি এখানে রাইবোজোমের বিভিন্ন চিহ্ন, মানে অংশগুলো চিহ্নিত করেছি। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে বড় একক আর এটা হচ্ছে ছোট একক, এটা হচ্ছে বড় একক, এটা হচ্ছে ছোট একক। তো এখানে একটু চলে আসো, রাইবোজোমের যে আমি দুটি প্রকার বললাম 70S 80S, এটা কিভাবে হয়? তো যেহেতু আমি বললাম যে বড় একক আর ছোট একক, তাহলে নিশ্চয়ই এই রাইবোজোমের বড় একটা একক থাকবে আর ছোট একটা একক থাকবে। তো বড় এককটাকে, এই যে 70S টাকে, আমরা এখানে বড় এককটা হবে 50S আর ছোট এককটা হবে 30S। আবার যখন 80S আমরা যখন লিখব, তখন বড় এককটা হবে 60S আর ছোট এককটা হবে 40S। এখন তোমাদের মাথায় অবশ্যই প্রশ্ন একটা অবশ্যই আসবে, মোট দুটো প্রশ্ন এখানে আসার কথা, তবে একটা প্রশ্ন অবশ্যই আসবে, সেটা হচ্ছে যে এখানে 60S আসলো 40S আসলো, যোগ করলে আমরা আজীবন পড়ে আসলাম 60 আর 40 যোগ করলে 100, কিন্তু এখানে কি আসলো 80S, এটা কিভাবে সম্ভব? মাথায় তো আকাশ ভেঙে পড়লো। এখন আবার এখানে দেখো 50S আর 30S আজীবন আমরা জানি যোগ করলে হয় 80, এখানে হচ্ছে 70S, কিভাবে সম্ভব? তো আজকে আমরা সেই প্রশ্নটাই আমরা জানবো। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে এখানে S টা আছে, এই S দ্বারা কি বোঝানো হয়? এই S দ্বারা কি বোঝানো হয়? এটা হচ্ছে সেডিমেন্টেশন একক বা বেদবার্গ একক, বা এটাকে অ্যাংস্ট্রমও বলা হয়। বেদবার্গ একক, S B E D BERG, এটা হচ্ছে বেদবার্গ। বেদবার্গ হচ্ছে একজন বিজ্ঞানী, উনার নামের প্রথম অক্ষর এস থেকে এখানে এস এসেছে। আবার আমি কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড বললাম সেডিমেন্টেশন, এখন এই সেডিমেন্টেশন মানেটা কি এটা বুঝবো আমরা একটু পরেই। তো প্রথমে আমরা কি জানলাম যে এখানে এই যে এস টা আছে 70S 80S, এটা হচ্ছে মূলত মিস্টার বেদবার্গ বিজ্ঞানী যে আছেন, উনার নামের প্রথম অক্ষর থেকে এস এসেছে, এবং এটা সেডিমেন্টেশন বা বেদবার্গ একক নামে পরিচিত, অ্যাংস্ট্রম নামেও পরিচিত। এখন সেডিমেন্টেশনটা কি? সেডিমেন্টেশনটা আমি তোমাদেরকে একটু বলি। ধরো তোমার কাছে একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটার নাম মূলত হচ্ছে সেন্ট্রিফিউজ। আমি কি বললাম? সেন্ট্রিফিউজ মেশিন, CENTRIFUGE, সেন্ট্রিফিউজ। এটার নাম, একটা যন্ত্র আছে এটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। এটার কাজটা কি? এটা সাধারণত মনে করো অনেকগুলো আমরা টেস্ট টিউব ইউজ করি না, এক্সপেরিমেন্ট করি টেস্ট টিউবের জন্য। তো টেস্ট টিউবের মাধ্যমে ওইখানে বিভিন্ন পদার্থ বা বিক্রিয়ক নিয়ে আমরা সাধারণত টেস্ট টিউবে ইউজ করে থাকি। তো এই সেন্ট্রিফিউজ মেশিনটা ওই টেস্ট টিউবের মধ্যে বিভিন্ন বিক্রিয়ক বা পদার্থ নেওয়ার পর এই সেডিমেন্টেশন যন্ত্রের ভিতরে যখন, মনে করো এই তিনটা টেস্ট টিউব আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা টেস্ট টিউবকে যখন রাখা হয় তখন যখন তারপর সেন্ট্রিফিউজ যন্ত্রটাকে যখন অন করা হয়,
তখন এই সেন্ট্রিফিউজ যন্ত্রটা এভাবে ঘুরতে থাকে, প্রচন্ড বেগে ঘুরতে থাকে। আর এই ঘোরাটা কি প্রতি মিনিটে 1000 বা 1500 এর মতো, কত বললাম, প্রতি মিনিটে 1000 বা 1500 এর মতো, অথবা প্রতি সেকেন্ডে 300 বারের মতো এরকম এটা ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে। ওই মানে এই টেস্ট টিউব গুলোকে নিয়ে এটা ঘুরতে থাকে। এই ঘুরার ফলে এখন ভাই আমাদের কি লাভটা হইলো? লাভটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছুকে অত্যন্ত জোরে ঘুরাতে থাকি, ওই টেস্ট টিউবের ভিতরে আমরা যে বিভিন্ন পদার্থগুলো নিলাম, ওগুলোর মধ্যে যেগুলো ভারী পদার্থ ওগুলো নিচে টেস্ট টিউবের নিচে অদক্ষেপ থাকবে, যেগুলো হালকা পদার্থ ওগুলো একটু উপরে থাকবে, তার চেয়ে হালকা পদার্থ একটু উপরে থাকবে। এভাবে ভরের ভিত্তিতে অদক্ষেপ পড়ে যাবে ওই টেস্ট টিউবের ভিতরেই। এটা তোমরা নেটে যাদের একটু বেশি জানার ইচ্ছা, নেটে সার্চ দিয়ে দেখবে, সেন্ট্রিফিউজ যন্ত্রের কাজ নিয়ে অনেক ভালো ভালো ভিডিও আছে। তো ঠিক তেমনি, তো ভাই আপনি এখানে সেন্ট্রিফিউজ যন্ত্রের কথা বললেন কেন? ধরো আমি এই রাইবোজোমটা আঁকলাম, এই রাইবোজোমে এটা হচ্ছে 60s, এটা হচ্ছে 40s, দুটো মিলে হচ্ছে 80s, প্রকৃতপক্ষে একটা রাইবোজোম আঁকলাম, তোমরা 70s স্টাইলও আঁকতে পারো। তো আমি এই মনে করো এই রাইবোজোম নিলাম, 80s এর একটা রাইবোজোম নিলাম, 70s এর একটা রাইবোজোম নিলাম, অনেকগুলো রাইবোজোম নিলাম। এই ধরো একটা টেস্ট টিউবে, ধরো আমি একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবের ভিতরে এই 80s ঢুকালাম, 70s ও দিলাম, এইভাবে দিলাম। এখন আমি একটা সেন্ট্রিফিউজ মেশিন নিলাম, ওই সেন্ট্রিফিউজ মেশিনের ভিতরে এরকম একটা টেস্ট টিউব, অনেকগুলো টেস্ট টিউব সাধারণত রাখা হয়, আমি ধরো একটা টেস্ট টিউব রাখলাম, সেন্ট্রিফিউজ যন্ত্র এটাকে কি করলো, ঘোরাতে শুরু করলো। ঘোরানোর পরে আমরা যখন দেখব টেস্ট টিউবটাকে বের করব, আমরা এখানে দেখব এই যে ধরো 70s ঢুকিয়েছিলাম আর হচ্ছে 80s আমরা প্রবেশ করিয়েছিলাম। তাহলে আমরা যখন ওই টেস্ট টিউবটা নিব, টেস্ট টিউবের নিচে এভাবে আমরা পদক্ষেপ দেখব, তার উপরে এরকম একটা পদক্ষেপ দেখব, আরো চাইলে আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ দেখতে পারবো। আমি এখানে দুটো পদক্ষেপই দেখালাম, এখানে একটা পদক্ষেপ, এখানে একটু পদক্ষেপ পড়লো। তো নিচে যে পদক্ষেপগুলো পড়লো, নিচে যে পদক্ষেপগুলো পড়লো, তোমরা স্বভাবতই বুঝতে পারছো ওগুলো হচ্ছে ভারী উপাদান। এই ভারীটা কি 80s আর 70s এর মধ্যে তুলনা করো, কোন রাইবোজোমটা ভারী? 80s রাইবোজোমটা ভারী আর 70s রাইবোজোমটা হালকা। এটা হচ্ছে ভারী আর এটা হচ্ছে হালকা। তাহলে এখানে আমরা ভারী পেলাম কত, 80s, আর 70s হালকা। আমরা তো এই দুটোই রাইবোজোম একটা টেস্ট টিউবে নিয়েছিলাম না, তো ভারীটা নিচে পদক্ষেপ হয়েছে, হালকাটা উপরে। এই যে আমরা ভরের ভিত্তিতে একটা টেস্ট টিউবকে সেন্ট্রিফিউজ যন্ত্রের ভিতরে রাখার পর পদক্ষেপের মাধ্যমে আমরা আলাদা করতে পারলাম, এটাকেই বলা হয় মূলত সেডিমেন্টেশন। আর বিজ্ঞানী বেদবার এই সেডিমেন্টেশনটা বের করার মাধ্যমে এজন্য এই রাইবোজোমের মধ্যে 80s আর 70s আসে। তো এখন ভাই সব ঘটনা বুঝতে পারলাম, এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি কিভাবে বলতে পারছেন যে 70s সরি 50s আর 30s মিলে 70s, 60s আর 40s মিলে 80s, এটা কিভাবে সম্ভব? চলো আমরা এইটার ব্যাখ্যায় আসি। আর যাদের মনে একটু রাইবোজোমটা দেখার ইচ্ছা, মানে কি রকম রাইবোজোম দেখতে অথবা সেন্ট্রিফিউজ মেশিনটা কি রকম, তো আমি সেটাও তোমাদের দেখানোর ব্যবস্থা করছি, এই ভিডিও শেষে তোমরা একটু দেখতে পারবে। একটু ওয়েট করো, এখন আমরা দেখব হচ্ছে যে 70s অথবা 80s এটা কিভাবে গঠিত হয়। ধরো এটা হচ্ছে আমার 40s ছোট একক, এটা হচ্ছে আমার বড় একক। রাইবোজোমের দুটো ভাগে ভাগ, বড় একক ছোট একক। আমরা এখন 80s নিয়ে কথা বলবো, 70s এর জন্য যে ব্যাখ্যা, 80s এর জন্য সেই ব্যাখ্যা। তো ধরো আমি টেস্ট টিউব নিলাম তিনটা, একটা দুইটা তিনটা টেস্ট টিউব নিলাম। এই টেস্ট টিউবটার ভিতরে আমি 40s ছোট এককটা নিলাম, 40s রাইবোজোমটা নিলাম, ছোট একক রাইবোজোমের 40s এককটা নিলাম, এখানে ভালো নিলাম। এবার এই টেস্ট টিউবে নিলাম বড় এককটা 60s, আর এটার মধ্যে নিলাম পুরো রাইবোজোমটা সাব ইউনিটে ভাগ করা, অর্থাৎ বড় একক আর ছোট এককে ভাগ করা এই পুরো রাইবোজোমটা আমি এই টেস্ট টিউবে নিলাম। ধরো এই টেস্ট টিউবে আমি নিলাম। তো এবার এই সবগুলোকে আমি কি করব, একটা সেন্ট্রিফিউজ মেশিনে আমি এই তিনটা টেস্ট টিউবকে রাখলাম। রাখার পর এটা তো সেকেন্ডে 300 বার করে ঘোরাবে। ঘোরানোর পর আমরা এই টেস্ট টিউবটাকে বের করলাম সেন্ট্রিফিউজ মেশিন থেকে। বের করার পর আমরা এই জায়গায় দেখব যে পদক্ষেপটা পড়ছে এখানে,
এই পদক্ষেপটা জায়গা দখল করেছে 40s। এখানে কিন্তু আমরা ছোট একক নিয়েছিলাম, আশা করি মনে আছে। এখানে আমরা বড় একক, এখানে পুরো রাইবোজোমটা আমরা নিয়েছিলাম। তো সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানোর পর এখানে আমরা 40s পেলাম। আমরা নিয়েছিলাম 40s, নিচে জমে হচ্ছে 40s। এখানে আমরা নিয়েছি 60s। সেন্টি টেস্ট টিউবের ভিতরে এই পদক্ষেপটাও 60s এই আমরা পেলাম। এইবার এইখানে কিন্তু ঘটনাটা একেবারে ভিন্ন। এখানে আমরা 60s আর 40s দুটোই নিয়েছিলাম। 100s আসার কথা, 100s আসার কথা, বাট 100s আসলো না। এটা দেখার পর আমাদের মুখ একেবারে কি হয়ে গেল, আমাদের মনটা খারাপ হয়ে গেল যে আমরা আজীবন পড়ে আসলাম 60s আর 40s, 100s হওয়ার কথা, আসলো না। এটা আসলো না, আসলো কত, 80s। এখন 80s টা কিভাবে আসলো? সেন্ট্রিফিউজ মেশিনে কাজটা করার পর আমরা 80s পেলাম। এখন এটা কিভাবে আসলো লক্ষ্য করো। যখন তুমি একটা বড় একক নিলা, এটা জায়গা দখল করবে 60s। এটাকে এক জায়গায় দেখে দাও, এটা 60 এর জায়গায় দখল করবে। একটা ছোট একক নাও, নিলা, আলাদাভাবে নিচ্ছ, নেওয়ার পর এটা জায়গা দখল করবে 40s, নো প্রবলেম। দুইটাকে একসাথে যখন রাখবে তখন কিন্তু আর তারা এই দুইজনে, এটা 60s এটা 40s জায়গা দখল করবে না। এই এটা হচ্ছে বড় একক আর এটা হচ্ছে ছোট একক। এই ছোট এককটা বড় এককের একটু ভিতরে ঢুকে যাবে, একটু ভিতরে প্রবেশ করবে, এইভাবে তারা ওভারল্যাপ করবে। অর্থাৎ এটা ছিল 60s, এটা হচ্ছে 40s, কিন্তু এরা যখন একসাথে ছিল একজন আরেকজনের উপর একটু চাপ প্রয়োগ করে ভেতরে প্রবেশ করে যায়, এর ফলে 20s টা বাদ হয়ে যায়, 60 আর 40 মিলে 80s বেরিয়ে আসে, 80s বেরিয়ে আসে। তো এইটাকে আমরা মূলত বলে থাকি এই বড় একক আর ছোট এককের মধ্যে আসক্তি ধর্ম। আসক্তি ধর্ম থাকার কারণে তারা একজন আরেকজনের সাথে ভেতরে প্রবেশ করে যায়, অথবা তাদের মধ্যে স্পেস কমে আসে, অথবা জায়গা শেয়ার করে, তারা একজন আরেকজনের সাথে জায়গাটা শেয়ার করছে, জায়গাটা অথবা স্পেস তাদের মধ্যে কমে আসছে। কিন্তু আলাদা থাকলে তারা সেই একই স্পেস গ্রহণ করে, কিন্তু যখন বড় একক আর ছোট একক একসাথে থাকে তখন তারা স্পেস শেয়ার করে অথবা একজন আরেকজনের ভেতরে প্রবেশ করে আসক্তি ধর্মের কারণে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে কিভাবে 80s হলো। 70s এর ক্ষেত্রে একই বড় একক আর ছোট এককের মধ্যে আসক্তি ধর্ম, স্পেস কমার, জায়গা শেয়ার করার কারণে এখানে 50s আর 30s যোগ করলে 70s হয়। এখন ভাই এই সব ব্যাখ্যা আমি বুঝতে পারলাম, কিন্তু আমি মনে রাখবো কিভাবে? এটা বোঝানোর পরে সবাই খুব ভালো পারে, কিন্তু কয়েকদিন পরে ভুলে যায়। এখন এই ভুল যাতে না হয় অথবা ভুলে না যায় ব্যাখ্যাটা, সেজন্য একটা ট্রিক্স দেখাচ্ছি, একটু লক্ষ্য করো, একটু পজিটিভলি বোঝার চেষ্টা করতে হবে। ধরো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার বন্ধু, এটা হচ্ছে তোমার বন্ধু। তো স্বাভাবিকভাবেই দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে একটা তোমার মেয়ে বন্ধু, অর্থাৎ এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার মেয়ে বন্ধু। তো মনে করো এখন তোমরা দুইজন ফ্রেন্ড নেই, অর্থাৎ তুমি তুমি একে চিনো না আর এই মেয়েটা তোমাকে চিনে না। এখন একদিন পার্কে গিয়েছো, ঠিক আছে? তো পার্কে যাওয়ার পর ধরো এটা হচ্ছে একটা পার্কের বেঞ্চ, এই বেঞ্চের মধ্যে এই জায়গায় তুমি বসে আছো আর এই জায়গায় তোমার ওই মেয়ে বন্ধুটা বসে আছে। ধরো এই মেয়ে বন্ধুটা এখানে বসে আছে। যখন তোমরা কয়েকদিন ওই একই পার্কে একসাথে যাওয়ার পর একদিন তোমাদের মধ্যে কথাবার্তা হয়ে যায়, কথাবার্তা হওয়ার পর তোমাদের মধ্যে একটু ভালোবাসা জাগে। আমরা জানি বয়ঃসন্ধিকালের সময় আমাদের মধ্যে একটু আসক্তি জাগে, এটি আমরা সকলেই জানি, এটা প্রকৃতির নিয়মই। তো ওই নিয়ম অনুযায়ী তাদের মধ্যে একসময় একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। গড়ে ওঠার পর ওই একই পার্কের বেঞ্চে ওরা কিন্তু এই বেঞ্চের প্রথমে যখন অপরিচিত ছিল, একজন এই বেঞ্চের এই কোণায় ছিল, আরেকজন আরেক কোণায় ছিল, দুই প্রান্তে ছিল। যখন তাদের মধ্যে সম্পর্কটা একটু ভালো হয় তখন তারা দুইজন কি করবে, এখানে একজন থাকবে আর এই পাশে মেয়েটা বসবে, অর্থাৎ তাদের মধ্যে দূরত্বটা কমে আসবে, তারা দুইজন একসাথে বসবে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যখন তারা আলাদা আলাদা ছিল, অপরিচিত ছিল, তারা এইখানে জায়গাটা দখল করেছে, আরেকজন এই জায়গাটা দখল করেছে,
কিন্তু যখন তারা তাদের মধ্যে পরিচয় হলো, চেনা জানা হলো, তারা একসাথে একটু মানে পরিচিত হলো, তখন তারা ওই বেঞ্চের দুই প্রান্ত থেকে এক সময় নিজেদের একসাথে চলে আসছে। অর্থাৎ তাদের মধ্যে এই যে স্পেসটা ছিল, এই স্পেসটা এখন কিন্তু আর নেই, স্পেসটা কমে গিয়েছে। আসক্তি ধর্ম ছিল, ছেলেটা মেয়েটার প্রতি আসক্তি ছিল, মেয়েটা ছেলেদের প্রতি আসক্তি ধর্ম ছিল বলে তাদের মধ্যে স্পেসটা কমে আসে। আমাদের এই রাইবোজোমের মধ্যেও সেই ভালোবাসার সম্পর্ক থাকার কারণে তাদের এই বড় এককটা ছোট এককের প্রতি অথবা ছোট একটা বড় এককের প্রতি ভালোবাসা থাকায় একসাথে থাকলে ওদের মধ্যে স্পেস শেয়ার হয়ে যায়। এরকম স্পেস শেয়ার হয়ে যাওয়ার কারণে 60s আর 40s মিলে 80s, 50s আর 30s মিলে 70s হয়ে যায়। আর এখানেও আমরা একই রকম ঘটনা দেখতে পাচ্ছি। তো আশা করি এরকম একটা মজার আমি বোঝানোর চেষ্টা করেছি, এই যে মজার একটা উদাহরণ দিলাম, আশা করি পজিটিভলি তোমরা এটাকে নিবে, বোঝার চেষ্টা করেছো। এখন আমরা জানবো যে তোমাদের মধ্যে যাদের এই যে আমি যে রাইবোজোমটা দেখালাম, এই রাইবোজোমটা যে আসলে কি রকম দেখতে, একটু ডায়াগ্রাম আমরা একটু দেখতে চাই, আর হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিনটা কি রকম, তো আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বড় একক আর এটা হচ্ছে একটা ছোট একক। আমরা এই রাইবোজোমটা নিয়ে দেখিয়েছিলাম। এখানে mRNA দেখতে পাচ্ছ, এটা না বুঝলেও কোনো সমস্যা নেই। এটা মূলত আমরা যে প্রোটিন সংশ্লেষণ করে যে রাইবোজোমটা, ওটার একটা কাজ করে থাকে mRNA আর tRNA মিলে। তো শুধু এখানে এটাতেই দেখো, এটা হচ্ছে বড় একক, এটা হচ্ছে একটা ছোট একক। সাধারণত রাইবোজোমটা এইভাবে যুক্ত থাকে। তো আমরা আরেকটা ছবি একটু দেখার চেষ্টা করি রাইবোজোমটা কি রকম। আচ্ছা, তোমরা এই ছবিটাও দেখতে পারো। এই ছবিটাও একটা ভালো ছবি রাইবোজোমের। এখানে অ্যামিনো অ্যাসিড মূলত প্রোটিন সংশ্লেষণ, রাইবোজোমের এই যে এটা হচ্ছে বড় একক, এটা হচ্ছে একটা ছোট একক, এটা হচ্ছে mRNA আর এটা হচ্ছে tRNA। এগুলো কি? এগুলো মূলত আমরা শুধু এটাই জানবো যে এগুলো হচ্ছে প্রোটিন সংশ্লেষণে আমাদেরকে সাহায্য করে। এই রাইবোজোমে আমি তোমাদেরকে দুটো চিত্র দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার আরেকটা দেখাবো যে সেন্ট্রিফিউজ মেশিনটা কি রকম। তো আমরা একটু ওটা দেখার চেষ্টা করি যে সেন্ট্রিফিউজ মেশিনটা মূলত কি রকম। তো এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিফিউজ মেশিন, তোমরা দেখতে পাচ্ছ। এই সেন্ট্রিফিউজ মেশিনে এই যে লক্ষ্য করো, একজন লোকের হাত দেখা যাচ্ছে, তিনি একটা সেন্ট্রিফিউজ মেশিনের ভেতরে কি করছেন, এই যে একটা টেস্ট টিউব ভেতরে প্রবেশ করাচ্ছেন। এই জায়গায় প্রবেশ করার পর এটাকে প্লাগ ইন করলে যখন এটা ঘুরতে থাকবে তখনই আমরা ওই সেপারেশন গুলো দেখতে পারবো। তো চলো আমরা আরেকটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন দেখে আসি। তো আশা করি এই ইমেজটা তোমরা একটু দেখার চেষ্টা করো। এটাও একটা সেন্ট্রিফিউজ মেশিন, এটা আগেরটা থেকে একটু ভালো। এই যে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই যে অনেকগুলো টেস্ট টিউব রাখার জায়গা আছে। এরপর যখন এই ঢাকনাটা আটকিয়ে দেওয়া হবে, লাগিয়ে দেওয়া হবে, এরপর এটাকে ঘুরিয়ে দেওয়া হবে, তখন এই সেন্ট্রিফিউজ মেশিনটা এইভাবে ঘুরতে থাকবে। তারপর আমরা বিভিন্ন পদার্থ সেডিমেন্টেশন হতে দেখব। তাহলে বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।